আজের আমি আলোচনা করব প্রতিকার বিষয়। আজের বিষয় সাড়ে সাতি প্রতিকার। এটা শুধু সাড়ে সাতির প্রতিকার নয়, এটা শনিচন্দ্রের বীজযোগ যাদের জন্মকুণ্ডলিতে আছে তাদেরও এই প্রতিকারটা কাজে দেবে। সাধারণভাবে যোগগুলো থেকেই আমাদের সমস্যার সৃষ্টি হয়, যোগগুলোর থেকেই আমাদের সুযোগ বা সুবিধার সৃষ্টি হয়, আমাদের বৈভব, আমাদের আর্থিক সফলতা, আমাদের জীবনে সফলতা আসে যোগগুলো থেকে। আবার ব্যর্থতা, সমস্যা এগুলো আসে যোগগুলো থেকে। যোগগুলো বিরাট ইম্পর্টেন্ট সাধারণভাবে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। সাড়ে সাতিতেও স্যাটার্ন এবং চন্দ্র বা শনিদেব এবং চন্দ্রের একটা যোগ তৈরি হয়। যে শনিদেবের আগের ঘরে আগের রাশিতে চন্দ্রের আগের রাশিতে শনিদেব অবস্থান করলে, চন্দ্রের পরের রাশিতে শনিদেব অবস্থান করবে, চন্দ্রের সাথে শনিদেব অবস্থান করলে তিনটে ফেজ, আড়াই বছর, টোটাল 7.5 বছর, এটাকে সাড়ে সাতি বলা হয়। আবার চন্দ্রের সাথে শনিদেবের একটা বিশেষ কিছু পজিশন আছে, সেটা নিয়ে অন্য একদিন ভিডিও করব। সেটা থেকে ঢাইয়া তৈরি হয়, ঢাইয়া নিয়ে একটা অন্যদিন ভিডিও করব। ঢাইয়া তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিকারক, সাড়ে সাতির তুলনায় ঢাইয়া কম ক্ষতিকারক। তবে আমি এরকমও দেখেছি সাড়ে সাতিতে যাদের খারাপ হয়েছে ঢাইয়াতে ভালো হয়েছে, ঢাইয়াতে যাদের খারাপ হয়েছে সাড়ে সাতিতে ভালো হয়েছে, এরকম বিষয়ও আমি দেখেছি। এখানেও গ্রহ নক্ষত্রের পজিশন দায়ী। আর জন্মকুণ্ডলিতে পার্মানেন্ট সাড়ে সাতি যেটা হয় সেটা হচ্ছে চন্দ্রের সাথে যদি শনিদেব জন্মকুণ্ডলিতে অবস্থান করে তাহলে তাকে একটা সারা জীবন সাড়ে সাতির মতো, সাড়ে সাতিতে যেটা হয় সব থেকে বেশি সেটা টেনশন, সেই টেনশন সারা জীবন তাকে ভোগ করতে হবে। তো সাড়ে সাতিতে, এছাড়াও সাড়ে সাতিতে যেটা হয় মানে শনিদেব থেকে যে সমস্যাগুলো আসে সেইগুলো প্রবলভাবে দেখা যায় যদি জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান খারাপ বা চন্দ্রের অবস্থান খারাপ থাকে। এই বিষয়গুলো আরও বেশি করে দেখা যায়, বিশেষ করে মানসিক সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বাড়ির কারুর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। যদি বয়স ছোট থাকে, বাবা বা মা মারা গেছেন বা প্রবল অসুস্থ হয়ে পড়েছেন, এরকম দেখা গেছে ইয়ং বয়সের ছেলেদের চাকরি চলে যায় বা বেকারত্বের সমস্যায় ভোগে এই সাড়ে সাতির সময়। প্রেমে বিচ্ছেদ হয় সাড়ে সাতির সময়, কেন ভয়ঙ্কর রকম মানসিক একটা কষ্ট সাড়ে সাতিতে পায়। এছাড়াও মানসিক একটা টেনশন, একটা ভয় যেন সবসময় লেগে থাকে সাড়ে সাতিতে। এই বিষয়গুলো সাড়ে সাতিতে যায়। সাড়ে সাতিতে যাই করুক না কেন খারাপ হবে, এরকম একটা বিষয় অনেকেই বলে এবং হয়ও। সাড়ে সাতিতে যেটা স্যাটার্নের একটা সাংঘাতিক নেগেটিভ প্রভাব সাড়ে সাতিতে জাতক পায়। কিন্তু স্যাটার্ন যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে আর চন্দ্রের অবস্থান যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে অন্য রেজাল্ট দেয়। কিন্তু আদারওয়াইজ স্যাটার্নের পজিশন যদি খারাপ থাকে তাহলে কিন্তু সাড়ে সাতি ভয়ঙ্কর দিতে পারে, তো রেজাল্ট দিতে পারে, খুব খারাপ রেজাল্ট দিতে পারে। তো সাড়ে সাতিতে কি প্রতিকার ব্যবহার করব? তো স্টোন থেরাপি বা কালার থেরাপি যাই বলি না কেন, মানে আমরা যে পাথর বা স্টোন ইউজ করি জ্যোতিষে সাধারণভাবে স্টোনটাকেই পার্মানেন্ট প্রতিকার হিসেবে ধরা হয় এবং এটা চিরকাল চলে আসে, পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট প্রতিকার। এছাড়াও বিভিন্ন পুজো পাঠ, উপায়, টোটকা এগুলো তো আছেই, কিন্তু শক্তিশালী প্রতিকার বলতে সাধারণভাবে জেমস্টোনকেই বলা হয়। তো সাড়ে সাতির সময় যে প্রতিকারটা সাধারণভাবে ব্যবহার করা হয় শুনলে অবাক হয়ে যাবেন। না তো শনিদেবের প্রতিকার করা চলে আর না তো চন্দ্রদেবের প্রতিকার করা চলে। সাড়ে সাতির সময় শুক্রাচার্য বা শুক্র গ্রহের প্রতিকার করতে হয়। কেন বলছি? শনিদেব সব থেকে ভালো ফল দেয় শুক্রের রাশিতে, তুলা রাশিতে তুঙ্গি অবস্থায়, এবং চন্দ্র সব থেকে ভালো ফল দেয় শুক্রের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে তুঙ্গি অবস্থায়। তাহলে শুক্রকে যদি জাতকের জন্মকুণ্ডলে শুক্রের প্রভাব বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু এই সাড়ে সাতি জাতককে খারাপ রেজাল্ট তো দেবেই না, উল্টে ভালো রেজাল্ট দেবে। এটা একটা অদ্ভুত প্রতিকারের নিয়ম। কিন্তু এই যে শুক্রের প্রতিকার বা শুক্রের জেমস্টোন, এটা সাময়িক সময়ের জন্য ধারণ করা যেতে পারে বা চিরদিনের জন্য ধারণ করা যেতে পারে। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় তার শনিচন্দ্রের বীজযোগ, সেখানে কিন্তু শুক্রের যে জেমস্টোন বা শুক্রের যে প্রতিকার সেটা সারা জীবনের জন্য ধারণ করা যেতে পারে।
এটা হলো সাড়ে সাতির একটা প্রতিকার। এবার বলি কি, সাড়ে সাতিতে যেটা সমস্যাটা দেখা যায় বেশি করে, আর্থিক সমস্যা কোনো না কোনোভাবে দেখা দেবেই, সোর্স অফ ইনকাম কোনো না কোনোভাবে বন্ধ হবেই। অর্থ কষ্ট আসে শনিদেবের প্রভাব থেকে। তো এই অর্থের সোর্স অফ ইনকাম, বাবা কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে বা বাবার চাকরি চলে যায় বা বাবাকে হারাতে হয়, পিতাকে হারাতে হয়, মায়ের শরীর অসুস্থ হতে পারে, কোনো কারণে অভাব চলে আসে, বা ছেলেটা পড়াশোনা করে চাকরির চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, অথবা ছেলেটি মানে যে জাতকের চাকরি, যে জাতকের সাড়ে সাতি চলছে সে চাকরি পাচ্ছে না বা চাকরি চলে যাচ্ছে, বা কোনো কারণে সে যে কর্মটা করছে সেই কর্মের সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে, এইটা কিন্তু সাড়ে সাতিতে দেখা যায়। তো আমাদের অর্থের বিচার হয় কারোর মতে শুক্র থেকে, কারোর মতে বৃহস্পতি থেকে। এটা নিয়ে কিন্তু আগেও ভিডিও করেছি, শুক্র না বৃহস্পতি কে অর্থের কারক গ্রহ অরিজিনাল। তো কারোর মতে শুক্র থেকে অর্থের বিচার হয়, কারোর মতে বৃহস্পতি থেকে অর্থের বিচার। তো শুক্রকে যদি প্রতিকার করা যায়, শুক্রকে যদি পাওয়ারফুল করা যায়, জাতককে শুক্রের যে জেমস্টোন সেটা যদি ধারণ করা যায়, তাহলে শুক্রের প্রভাব যদি ভালো থাকে, অদ্ভুতভাবে তার আর্থিক জায়গাটা ভালো থাকবে, তাহলে তার সাড়ে সাতি সেভাবে কোনো এফেক্ট করতে পারবে না। এটা একটা প্রতিকারের অদ্ভুত নিয়ম। এছাড়া আরও প্রতিকার আছে সাড়ে সাতিতে। সাড়ে সাতিতে অনেকের মতে যেহেতু অর্থ এবং কমফোর্টের কারক গ্রহ বৃহস্পতি, মানে একটা স্টেবিলিটি, পজিশন, এসব ব্যাপারগুলো দেখায় বৃহস্পতি থেকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বৃহস্পতিকেও প্রতিকার করা যেতে পারে সাড়ে সাতির ক্ষেত্রে। সেখানে রাশি লগ্ন বা জাতকের জন্মকুণ্ডলী বিচার করতে হবে। বৃহস্পতির মধ্যে সেই ক্ষমতা আছে, বৃহস্পতির দৃষ্টি যদি শনির ওপর পড়ে, শনিদেবের ওপর পড়ে, তাহলে শনির যাবতীয় অশুভ প্রভাব সেটা কিন্তু শুভ প্রভাবে বদলে যায় এবং কেটে যায়। শনিকে কাটিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র একটা গ্রহের আছে, সেটা হচ্ছে বৃহস্পতি। মা লক্ষ্মীর সাথে দুজনকে তুলনা করা হয়, একটা হচ্ছে বৃহস্পতি আর একটা হচ্ছে শুক্র। এই দুজনকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। এবং এদের মানে মা লক্ষ্মীকে যদি, যার কৃপা দৃষ্টি থাকবে, এটা শাস্ত্র বা পুরাণ বলছে, তার উপর শনিদেবের কোনো প্রভাব পড়ে না। তাই আমি যাদের সাড়ে সাতি চলছে তাদেরকে আমি বেশিরভাগ ক্ষেত্রে শনিবার এবং মঙ্গলবার অথবা প্রতিদিন হনুমান চালিসা পড়তে দিই, এটা নিয়ে পরে আসছি। আর মা লক্ষ্মীর পাঁচালি পড়তে দিই এবং মা লক্ষ্মীর আরাধনা করতে বলি বৃহস্পতিবার এবং শুক্রবার, যাতে তার আর্থিক অবস্থাটা ভালো থাকে। সেই অথবা তার বাড়িতে মা বাবা যে কেউ মা লক্ষ্মীর পাঁচালি পড়বে, এবং সে যদি শনিবার এবং বৃহস্পতিবার এই মা লক্ষ্মীর পাঁচালিটা অন্তত শ্রবণও করে, তার কিন্তু সাড়ে সাতির অনেক প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবে। আর হনুমান চালিসা রেগুলার যদি পাঠ করে, হনুমানজির সাথে শনিদেবের এগ্রিমেন্ট আছে যে শনিদেবের অশুভ প্রভাব, যারা হনুমানজির পুজো করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখবেন, তারা কিন্তু শনিদেবের যাবতীয় অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন। এটা কিন্তু শনিদেবের সাথে হনুমানজির এগ্রিমেন্ট আছে। তো এইগুলো হচ্ছে সাড়ে সাতির সাধারণ প্রতিকার এবং পুজো পাঠ অনুযায়ী প্রতিকার, এগুলো আমি দিই এবং আমার যারা ক্লায়েন্ট আছে তারা খুব উপকারও পেয়েছে। তো আরও বিভিন্ন নিয়ম আছে। প্রতিকার সবসময় গোপন রাখতে হয়, টোটকা উপায় এগুলো গোপন রাখতে হয়। কিছু শেয়ার করছি, আমার দর্শক বন্ধুরা জানতে চায় যে সমস্যাগ্রস্ত হয়েছে তাদের জন্য, তারা করুক, ভালো ফল পাবে। এবং জেমস্টোন যদি ধারণ করেন, অবশ্যই জন্মকুণ্ডলী ভালো করে বিচার করি কতটা লাগবে, কবে ধারণ করবেন, কতদিনের জন্য ধারণ করবেন, এটা জানার জন্য অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নেবেন। যে বৃহস্পতির প্রতিকার দেবেন জেমস্টোন ধারণ করবেন, না শুক্রের প্রতিকার জেমস্টোন ধারণ করবেন শনির সাড়ে সাতি বা শনি চন্দ্রের বীজযোগ থাকলে। এটা হলো। এবার আসছি, অনেকে জিজ্ঞেস করেন শনি পুজো বা শনি ঠাকুরের পুজো করা উচিত কি উচিত নয়। তো এইটা নিয়েও আমি ভিডিও করব। শনি ঠাকুরের বা বড় ঠাকুরের পুজো করা কতটা উচিত, শনি ঠাকুরের মন্দিরে কি সবাই যেতে পারেন, বড় ঠাকুরের মন্দিরে গেলে ক্ষতি হবে না উন্নতি হবে, এটা নিয়েও আমি আগামী দিনে ভিডিও আনতে চলেছি। ওয়েট করুন, অবশ্যই আপনারা আপনাদের উত্তর পাবেন। আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইন এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে
আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু এগুলো শিখতে চান, প্রফেশন হিসেবে গ্রহণ করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।